জাহানারা লেখিকা জান্নাত মুন পর্ব ৮, ৯, ১০। তোর মতো নির্লজ্জ মেয়ে আমি দুটো দেখিনি। সি সি সি, তোর জায়গায় আমি থাকলে গলায় দড়ি দিতাম। শোন ইরফান, ওর মুখে ১৫ লাখ টাকা ছুঁড়ে মেরে ডিভোর্স দিয়ে ঘাত ধাক্কা দিয়ে চৌধুরী বাড়ি থেকে বের করে দাও। সবাই তাকিয়ে আছে আমার শাশুড়ির দিকে, সেই কখন থেকে সবার সামনে আমাকে হুমকি ধুমকি দিচ্ছে, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করছে না। যদিও শ্বশুরমশাই কয়েকবার শাশুড়ি মাকে থামতে বলেছেন, কিন্তু উল্টো ওনাকেই কথা শুনিয়েছে, সাথে হুমকিও। ভাবা যায় কত বড় সেনা মহিলা এই নাবিলা চৌধুরী। মন্ত্রী ইকবাল চৌধুরীকেও হুমকি দেয়। বুঝতে হবে শাশুড়ি সেই বড়লোক প্রভাবশালীর মেয়ে। তো আমি কি ওনার বাপের টাকায় খাই নাকি একটু ছাড় দিব না? কি যে বলেন শাশুমা, আমার শ্বশুরমশাই তো আপনার মুখে ২০ লাখ টাকা ছুঁড়ে দিয়ে ডিভোর্স দিতে চেয়েছিলেন। পেরেছেন কি? তাহলে ভাবলেন কিভাবে আপনার ছেলে পারবে? যত বড় মুখ নয় তত বড় কথা, ফকিন্নির বাচ্চা। ব্যাস, অনেক নাটক হয়েছে। সবাই ব্রেকফাস্ট করে নিজেদের রুমে যাও। আর এই সেমরি, আমার সাথে রুমে এসো। নাবিলা চৌধুরী আমার উপর চেঁচিয়ে তেড়ে আসতে নিলে ইরফান ধমকে থামিয়ে দেয়। এতক্ষণ শয়তানটার মুখ দিয়ে রা এলো। এতক্ষণ বসে বসে আমাকে করা তার মায়ের অপমানগুলো শুনছিল আর ঠোঁট টিপে হাসছিল। আসলে আমি কাউকে বিশ্বাস করাতে পারবো না, এমন খারাপ লোক আমার জীবনে আর কখনো দেখিনি। যাব না তার সাথে, কেনই বা যাব? আমি তো এখনো ভুলতেই পারছি না সে আমার রেপিস্ট। আর এখন সারা রাত মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করে আমাকে ডাকছে। হ্যাঁ, শালা খাইসটা। আমিও চুপ করে একই জায়গায় আরাম করে বসে রইলাম। সে এতক্ষণে সিঁড়ির কাছে চলে গিয়েছে। কি ভেবে পিছনে তাকালো আমার দিকে। আমার মধ্যে কোনো লড়চড় নেই বলে আমার হাত ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া শুরু করেছে। আমি যেতে নারাজ এমন খারাপ চরিত্রহীন লোকের সাথে, তাই শক্তি খাটাতে লাগলাম। এক পর্যায়ে না পেরে সিঁড়ির কাছে এসে এক টান মেরে কাঁধে তুলে নিয়ে যাওয়া শুরু করেছে। আমি তার কাঁধে উল্টো ঝুলে আসি আর তার পিঠে এবড়ো থেবড়ো কিল ঘুষি দিতে থাকলাম। শয়তান লোক, ছাড় বলছি। একবার ছাড়া পাই তোকে কাঁচা চিবায়ে খাবো। নাও এবার খাও। ঘরে ঢুকে ঠাস করে আমাকে বিছানায় ছেড়ে দিয়ে উক্ত বাক্যটি ছাড়লো। রাগে আমার শরীরটা জ্বলছে। ওর ঠোঁটের কোণে নোংরা হাসিটা দেখে ধপাস করে বিছানায় ছেড়ে দেওয়ার পেটের দিকে থেকে শাড়িটা সরে গেছে। তা আমার খেয়াল নেই। দাঁতে দাঁত চেপে ওর দিকে তাকাতেই দেখলাম জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে একটা ঢোক গিলল। তাতে পুরুষালী অ্যাডামস আপেল ভেসে উঠল। তারপর ঠোঁট টিপে হাসতে লাগলো। ইয়াক, কত নোংরা হাসি! আমি ওর দৃষ্টি অনুসারে তাকাতেই চোখ কপালে। তাড়াতাড়ি উঠে শাড়ি ঠিক করব, তার আগেই দুপায়ে টান মেরে নিজের কাছে নিয়ে এসে আমার উপর ঝুঁকে পড়ল। আমি জোরে বুকে ধাক্কা দিয়ে সরাতে চাইলাম, তবে আবারও ব্যর্থ হলাম। ইস, এটা কারো শরীর নাকি পাথর? সে আমার দুই হাত তার দুই হাতে দিয়ে বিছানার সাথে চেপে ধরল। আমি চোখ গরম করে তাকিয়ে রইলাম। আর কত গালিগালাজ করব? এই 2 দিনে তো আর কম করলাম না। আর কতবার তোমায় বোঝাতে হবে ঝাঁঝোয়ালি? আমার সাথে তেজ দেখাবা না। তোমার শরীরের তাপ আপাতত তোমার কাছেই রাখো। সামনে শীতকাল, রাতে দুজনেই আরাম পাবো। শালা কুত্তা, আমার তাপ তোর লাগবো কেন? ক্লাবে কি ফষ্টি নষ্টি করার জন্য মেয়ে ছেলের কি আর অভাব? ধুর, কি যে বলো, অভাব থাকবে কেন? আসল বিষয়টা হলো ওরা বেশি কোল্ড থাকে। পোষা বিড়ালের মতো একদমই নড়াচড়া করে না। 20 মিনিটেই বোরিং ফিল চলে আসে। আর তুমি তো হচ্ছ আমার ঝাঁঝোয়ালি। গোল দেওয়ার সময় তোমার তিরিং বিরিং আমাকে আরো উৎসাহিত করে। উফ, আল্লাহ গো আল্লাহ, এই দুশ্চরিত্র পুরুষকে হেদায়েত দান করো। আমিন। আমার মাথার রগগুলো কেমন যেন ছিঁড়ে যাচ্ছে এই অসভ্য লোকের লাগামহীন কথা শুনে। মানলাম মানুষ খারাপ, তাই বলে এসব কথা? বউয়ের সামনে পরনারীর সাথে কিভাবে সময় কাটায়, এইসব গুণগান! ছি ছি। আবার আমাকে জ্বালানোর জন্য আমিন বলে দাঁত বের করছে। ইরফান আমার মুখের দিকে আরেকটু ঝুঁকে পড়েছে। মতিগতি একদমই সুবিধার লাগছে না। আচ্ছা, এখন কি আমার সাথে? আস্তাগফিরুল্লাহ। মনে মনে ভাবনাগুলোর মধ্যেই আমি উচ্চস্বরে আস্তাগফিরুল্লাহ বলে ওর মেইন পয়েন্টে হাঁটু মারলাম। আচমকা তাকে আঘাত করব হয়তো কল্পনাও করেনি, তাই হাঁটু মারায় ওই জায়গায় হাত চেপে ধরে আমার উপর থেকে সরে যায়। মুখ দিয়ে মৃদু স্বরে বেরিয়ে আসে। কয়েক মুহূর্ত সে নিজের ব্যথা নিয়ে ব্যস্ত হয়ে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে এক ছুটে ঘর থেকে বেরিয়ে যায়। হারামজাদি, তোকে একবার একা পাই একদম কাঁচা খেয়ে দেব। বজ্জাত মহিলা কোথাকার, তোর ঠ্যাং ভেঙে বেডে ফেলে রাখবো। রোকেয়া বেগমের ঘরে বসে আছি সকাল থেকে। আমি, পলি আর ছোট কাকি কাকন বেগম। ইতিও থাকতো, কিন্তু দজ্জাল শাশুড়ি জোর করে স্কুলে পাঠিয়ে দিয়েছে। আমিও কিছু বলিনি, কারণ সে এবার এসএসসি পরীক্ষার্থী। তারপর ম্যাম সাহেব সেজে অফিসে চলে গেছে ছোট ছেলের সাথে। আর শ্বশুরমশাই, কাকার শ্বশুরমশাইও নাস্তা করে ফ্রেশ হয়ে বেরিয়ে যায়। বাসায় আছি বলতে আমি, দাদি, পলি, কাকি আর ওই হারামজাদাটা। সকালে যে একবার রুমে ঢুকেছিল আর বের হয়নি, আমিও আর দেখতে যাইনি। লতা গিয়েছিল খাবারের কথা জিজ্ঞেস করতে, কিন্তু সে নাকি বাহির থেকে খেয়ে এসেছে।
নাতবো, আজকে কিন্তু বৌমাকে দারুণ ধুয়ে দিছো। আমি তো ওর সাথে জীবনেও এমনে কথা বলতে পারি নাই। আল্লাহ তোমারে একখান বড় কলিজা দিছে। দাদির কথা শুনে মৃদু হাসলাম, মনে মনে ভাবলাম আমার পার্সোনালিটি তো এমন ছিল না, তাহলে হঠাৎ করে কেন আমার এমন পরিবর্তন? আমি প্রতিবাদী, বাট অভদ্র তো আর না। হ্যাঁ, হয়তো একটা কাল রাত আজকের জন্য দায়ী। এই মহিলা যদি সুসন্তান জন্ম দিত, তাহলে তো আমার জীবনটা এমন হতো না। দাদির কথায় পলি আর কাকিও হাসতে লাগলো। মা, আপনি যা বললেন, সকালে যখন জাহানারা কাবিনের টাকা আপার মুখে ছুঁড়ে দেওয়ার কথাটা বলল, তখন আমার এমন হাসি পেল কি বলবো। কত কষ্ট করে যে হাসি আটকে রাখছি। হ্যাঁ গো কাকিয়া, মা মুখ দেখে আমারও প্রচুর হাসি পেয়েছিল। বিয়ের আজ 7 মাস হতে চলল, আজকের মতো মার মুখ কখনো দেখিনি। আচ্ছা পলি, তোমার বয়স তো বেশি না, আমার চেয়েও বয়সে অনেক ছোট হবে। তাহলে এত অল্প বয়সে বিয়ে করার কারণ কি ছিল? আমার কথা শুনে পলি মুখটা গোমড়া করে ফেলল। কাকিয়া ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। ইটস ওকে, আমাকে বলতে হবে না। আমার কারণে হার্ট হয়ে থাকলে আই এম সরি। আরে না ভাবি, সরি বলার কিছু নেই। আসলে ওই দিনটার কথা মনে পড়লে একটু খারাপ লাগে, তবে আবার ওনার সাথে বিয়ে হয় আমি এখন অনেক খুশি। উনি আমাকে অনেক ভালোবাসেন। আসলে তখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে সবে ভর্তি হয়েছি। আমার বাবা না থাকায় অনেক কষ্ট করে সংসার ও আমার পড়াশোনা চলে আর কি। আমার বড় ভাই আমার চেয়ে 2 বছরের বড়, ওনার থেকেও ছোট। আব্বুর আগে মুদির দোকান ছিল, বর্তমানে এটা ভাইয়া চালায়। প্রতিদিন ভাইয়া 12টার পরে বাসায় আসে। সেই দিন আম্মু বাসায় ছিল না, নানুর অসুস্থতার জন্য নানুকে দেখতে গিয়েছিল। আর ভাইয়াও বাসায় নেই। আমি ঘরের সব দরজা জানালা বন্ধ করে পড়ছিলাম। ভাইয়া আসলে খাবার দিয়ে ঘুমিয়ে পড়বো। তখন রাত 12টার দিকে হঠাৎ ঘরের দরজায় শব্দ হয়। আমি ভাইয়া ভেবে তাড়াতাড়ি দরজা খুলে দেই। দরজা খুলতে দেখি উনি দাঁড়িয়ে আছে, পরনে পাঞ্জাবি পাজামা। আমি ভয় পেয়ে দরজা বন্ধ করতে নিলেই উনি বলে ওঠেন, এটা কি পলাশের বাসা না? ভাইয়াকে খুঁজছে ভেবে আমি দরজা হালকা ফাঁক করে দাঁড়ালাম, বললাম হ্যাঁ এটাই পলাশের বাড়ি। তখন উনি বললেন ভাইয়াকে ডেকে দিতে, আর বলতে মন্ত্রীর ছেলে ইমরান এসেছে। আমি বললাম ভাইয়া দোকানে আছে। তখন উনি বলল, ওহো, তাহলে তো ভুল সময় চলে আসলাম। আসলে আপনার ভাইয়ার দোকান থেকে আমাদের কর্মীরা ফিল্ডে কাজ করার জন্য বাকি খেয়ে চলে যাচ্ছে। আমি এই পথ দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম ঘুরে দোকানে না গিয়ে এখানে টাকা দিয়েই সোজা বাসায় চলে যাব। আচ্ছা, একটা কাজ করুন, আপনি পলাশকে টাকাটা দিয়ে বলবেন ইমরান চৌধুরী দিয়ে গেছে, আরও লাগলে পরে দিয়ে দিব। উনি আমার কাছে একটা টাকার বান্ডেল দিলেন, যেখানে 50,000 ছিল। উনি যখন চলে যাবেন তখনই পাশের বাসায় দুজন কাকিমা আটকে দিলেন এবং চিৎকার করে সব লোক জড়ো করলেন। তাদের কথা অনুযায়ী তারা আমাকে আর ওনাকে অপকর্ম করে ওনার থেকে টাকা নিতে দেখেছেন। তারপর যা হয়, ওনারা আমাদের আটকে দিলেন। খবর পেয়ে একে একে সবাই আসলেন। বাবা মানে শ্বশুর বাবাও আসলেন। ওনারা কথা বলার পর বুঝতে পারলেন তারা আমাকে আর ওনাকে ভুল বুঝেছে, কিন্তু মেয়ে মানুষ কে কি কথা শোনাতে ছেড়ে দেয়। পাড়া প্রতিবেশীরা সবাই জানাজানি হয়ে যাওয়ায় সেই দিনেই ভোর 4:30টায় আমাদের বিয়ে দিয়ে দেওয়া হয়। এরপর যা হয় আর কি, মা প্রচুর ক্ষেপে যায় আমার উপর। আমি নাকি ফাঁসিয়ে তার ছেলের বউ হয়েছি। পলির এই ঘটনা সবাই জানে। আমার জন্য পলি আবার বলল। আমি মনোযোগ দিয়ে শুনলাম, দাদি ও কাকিয়াও। পলির ঘটনাটা আসলেই দুঃখজনক, কিন্তু বিশ্বাস করেন ভাই, আমার সাদা মনে একটাই কালা কথা ঘুরছে, চৌধুরী বাড়ির সব ছেলেপুলেরাই কি খালি কট খেয়ে বিয়ে করে নাকি? দুপুর 12টার উপরে বাজে, আর কত অন্যের রুমে বসে দিন কাটানো যায়। এখন তো নিজের রুমে যেতে হবে, কিন্তু এখন কি করব? ওই শয়তানটা তো এখনো রুমে না কি জানি না কি করছে। সকালে যে টুনটুনির মধ্যে হাঁটু মেরেছিলাম, এখনো মনে থাকে যদি, তাহলে তো ঘরে ঢুকতেই চেপে ধরবে। আর এইদিকে নিজের জামা কাপড় কিছুই নিয়ে আসলাম না। পলির একটা শাড়ি পরে আছি, এখন দুপুরে গোসল করে কি পরবো? আরেকটা শাড়ি কি পলির কাছে চাইবো? না থাক, কেমন দেখাবে। আর ওর কাপড়ই বা আমি কেন পরবো? যে বিয়ে করে এনেছে তার তো পয়সার অভাব নেই। মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিলাম এখন রুমে যাব, আর ওই ইরফান চৌধুরীকে বলবো আমার জামা কাপড় কিনে দেওয়ার জন্য। নিজের পয়সা কেনই বা খরচ করতে যাব, হ্যাঁ? শুকনো ঢোক গেলে নিজের মনে সাহস জুগিয়ে এসে দাঁড়ালাম ইরফানের রুমের দরজার সামনে। যতই হোক, পুরুষ মানুষের সাথে কি আর শরীরের জোরে পারা যায়? দরজার সামনে আরও কিছু সময় দাঁড়িয়ে হিজিবিজি চিন্তা করলাম। তারপর আস্তে করে দরজাটা খুলে ভেতরে ঢুকলাম, কিন্তু কেউ নেই। ওমা, শয়তানটা কখন বাসা থেকে চলে গেল? আমি বিছানার দিকে এগিয়ে চাদরটা ঠিক করতে লাগলাম, তখনই কারো ফোন আলাপ কানে আসলো। তার মানে লোকটা বাসা থেকে এখনো বের হয়নি, এখানেই আছে। আমি আস্তে আস্তে বেলকনির দিকে এগোলাম, তখনই কানে আসলো ইরফান চৌধুরীর ফোন আলাপের কিছু কথা। সারা রাত ঘুমাতে পারিনি ওই শুয়ারের বাচ্চাকে খুঁজতে খুঁজতে। এখন বাসায় একটু ঘুমাচ্ছিলাম, আর তুই শালা তাও করতে দিলি না। ইরফান চৌধুরীর শেষ কথাটা আমার কানে আসতেই বুকটা কেমন ধুকপুক করে উঠল। তার মানে শয়তান লোকটা গতরাতে কোনো নারীর সাথে কাটায়নি, বরং রাজনৈতিক কাজে বাইরে গিয়েছিল। আচ্ছা, আমার আর ওনার সম্পর্কটা গড়ে উঠেছে অস্বাস্থ্যকরভাবে, আর আমার জন্য পুরো দেশের কাছে নিজের ইমেজ খোয়াতে হয়েছে।
তাও কেন এখনও আমার সাথে এত স্বাভাবিক আচরণ করছে? গতকাল থেকে লোকটা একবারও আমার সাথে খারাপ ব্যবহার করেনি, বরং ওনার আচরণ দেখে মনে হচ্ছে আর পাঁচটা সাধারণ বিয়ের মতো আমাদের বিয়ে হয়েছে। এই মুহূর্তে ইরফানকে নিয়ে আমার মনে হাজারটা প্রশ্ন জাগছে। ফোনে কথা বলতে বলতে পিছন ফিরেই আমাকে দেখতে পেল। ইস, এতক্ষণ যে লুকিয়ে কথা শুনছিলাম এটা কি উনি বুঝে গেল নাকি? আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম। ওনার চাহনি দেখে কেমন উপর থেকে নিচে ভালোভাবে চোখ ঘোরালো, তারপর আমার দৃষ্টির সাথে দৃষ্টি মিলতেই চোখ মারলো। শুধু চোখ মারলো না, সাথে ঠোঁটের কোণে নোংরা হাসিটা ফুটে উঠল। সাথে সাথে আমার মুখের নমনীয়তা কঠিন করে ফেললাম, দাঁত কিরমির করে বললাম, অসভ্য বদমাইশ। আমি মুখ ঝামটি মেরে চলে যেতে নিলেই কানে আসলো তার গা ছাড়া হাসির ঝংকার। আমি পেছন ফিরে ক্ষেপা দৃষ্টিতে তাকালাম। সে আমাকে ঠোঁট গোল করে ফ্লাইং কিস দিল। আমি কয়েকটা খাপছাড়া গালি দিব তার আগে ফোনের ওপারের ব্যক্তির উদ্দেশ্যে বাক্য ছাড়ল, ফোন রাখ শালা খাইসটা, এখন থেকে যখন তখন ফোন দিবি না, মনে রাখবি তোর ভাবে মাইন্ড করে। হ্যাঁ, আমার তো খাইয়া কাম নাই তার কথায় মাইন্ড করতে। যত সব ফাউল নাটক। সে ফোন পকেটে ঢুকে আমার দিকে এগিয়ে এলো, এখনও ঠোঁট টিপে শয়তানি হাসি হাসতে। আমার দিকে এভাবে এগিয়ে আসায় আমিও পিছিয়ে যেতে থাকি। এক পর্যায়ে দেওয়ালের সাথে পিঠ থেকে আর আমার সামনে ঝুঁকে সে দেওয়ালের দুপাশে হাত রাখে, আমার দুপাশে। কি ম্যাডাম, সকাল থেকে শাড়ি পরে ঘুরছেন কেন? ওহো, বুঝলাম, স্বামী সোহাগ খেতে ইচ্ছে করছে তাই তো? তোর সাওয়া খেতে ইচ্ছে করছে। বাক্যটা শেষ করেই বুঝতে পারলাম ভুল গালি দিয়ে দিয়েছি, তাই সাথে সাথে জিহ্বায় কামড় দিয়ে ইরফান চৌধুরীর দিকে তাকালাম। শয়তানটার ঠোঁটে কি বিচ্ছিরি হাসি। আমি জোরে ধাক্কা দিতে সরাতে চাইলাম, কিন্তু এক চুলও সরাতে পারলাম না, বরং দুই হাত দেওয়ালের সাথে চেপে ধরলো। আমার কানের কাছে ফিসফিস করে হাঙ্কি স্বরে বলল, এতই যখন আমার সাওয়া খেতে ইচ্ছে করছে তাহলে সকালে ওখানে হাঁটু মেরে পালিয়েছিলে কেন? আমি তো তোমাকে খাওয়ার সুযোগ করে দিতাম। যে জোরে হাঁটু মেরেছিলে তাতে ছোট ভাই কত ব্যথা পেয়েছে তা জানো? তোর ছোট ভাই পঙ্গু হয়ে যেতে পারলো না? দাঁতে দাঁত পিষে বললাম। দুষ্টু, পঙ্গু হয়ে গেলে তো স্বামী সোহাগ থেকে তুমি বঞ্চিত হবে, আর আমি তোমার সাথে এত বড় অন্যায় করতে পারবো না। কত বড় শয়তান হলে এমন কথা বলতে পারে? আমার সাথে এত বড় অন্যায় করে এখন বলছে আমার সাথে অন্যায় হবে। না না, মাথা গরম করা যাবে না, মনের কথা মনে রেখে তার চোখে চোখ রাখলাম। আমার উপর থেকে সরে দাঁড়ান, গায়ে পড়ে কথা বলা ছাড়া কি আপনি থাকতে পারেন না? ও মা, এটা কি হলো? আমি বলার সাথে সাথে ভদ্রলোকের মতো আমার উপর থেকে সরে একটু দূরে গিয়ে দাঁড়ালো। আমি অবাক নয়নে তার দিকে তাকিয়ে দেওয়াল ছেড়ে সোজা হয়ে দাঁড়ালাম। এতক্ষণ আমি তাকে ভালোভাবে লক্ষ্য করিনি, এখন হঠাৎই তার শরীরে চোখ পড়ল। শরীরে ট্রাউজার ছাড়া আর কিছুই নেই, তবে লজ্জাজনক ব্যাপার হলেও বলছি এই লোকটা ট্রাউজার নামতে নামতে এমন নিচে নেমে গেছে যে পান থেকে চুন খসলেই খুলে নিচে পড়ে যাবে, আর সকল সিনারি ক্লিয়ার দেখা যাবে, কারণ নিচে কোনো জাঙ্গিয়া পড়েনি। কি নির্লজ্জ লোক, নিজের প্যান্ট যে বিপদসীমার নিচে নেমে গেছে তার কোনো হেলদোল নাই। আমার দৃষ্টি অনুযায়ী তার দেহের দিকে দৃষ্টিপাত করল, তারপর সেই আগের মতোই ঠোঁটের কোণে নোংরা হাসিটা ঝুলিয়ে রেখেই দুহাত মেলে শরীর টানা দিল, তাতে করে ট্রাউজারটা আরেকটু নিচে নেমে গেল, মানে পড়ে পড়ে যাবে এমন অবস্থা। আমি চোখ মুখ কুঁচকে দৃষ্টি সরিয়ে নিলাম। আমার মুখের অবস্থা দেখে শব্দ করে হেসে দিল। আমি ক্ষেপা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললাম, আপনার কি জাঙ্গিয়ার অভাব পড়েছে? পড়লে আমাকে বলেন, আমি কিনে দিই। তবু দয়া করে শুধু প্যান্ট পরে থাকবেন না, নিচে একটা সেফটিও রাখবেন। নির্লজ্জ বেহায়া বেটা ছেলে। কিভাবে পরবো যদি বউ আমার জাঙ্গিয়া নিজের সেফটির জন্য পরে ফেলে? তবে তুমি এখন খুলে দিলে এখনই পরে নিতে পারি। ইরফানের কথা শুনেই মনে পড়ে গেল সকালের কথাটা। শাড়ি পরার অভ্যাস নেই বলে কাভার থেকে ইরফানের নতুন একটা আন্ডার প্যান্ট পেটিকোটের নিচে পরেছিলাম সেফটির জন্য। কিন্তু উনি কি করে জানলো? প্রশ্নটা মাথায় আসতে আটকে উঠলাম। চোখ বড় বড় করে তার দিকে তাকাতেই সে ভ্রু নাচিয়ে আমার আরেকটু কাছে আসলো, কানের কাছে এসে ফিসফিস করে বলল, ট্রাস্ট মি ঝাঁঝওয়ালি, বুকের নিচে কালো কুচকুচে তিলটা কিন্তু জোশ।